কমলালেবুর 5টা বিচি। সেপ্টেম্বর মাসের শেষের দিক। প্রাকৃতিক তাণ্ডবলীলা দিনরাত্রি অবিরামভাবে চলছে। জনজীবন বিপর্যস্ত। যত সন্ধ্যা এগিয়ে এলো, ঝড় আরও জোরে গর্জন করে এলো। চুল্লির এক ধারে বসেছিলেন শার্লক হোমস। মেজাজটা তার খিঁচড়ে রয়েছে। ওয়াটসনের স্ত্রী তার মায়ের কাছে বেড়াতে যাওয়ায় ওয়াটসন কয়েকদিন ধরেই বেকার স্ট্রিটে হোমসের কাছে থাকছেন। হঠাৎ শার্লক হোমসের ফ্ল্যাটের দরজায় কলিং বেলের শব্দ। ওয়াটসন ও শার্লক হোমস দুজনেই অবাক। এই দুর্যোগের রাতে কে আবার এলো? একটু পরেই বয়স 22 বয়সের এক যুবক শার্লক হোমসের বসবার ঘরে ঢুকল। দেহের বর্ষাতি ও হাতের ছাতা জলে ভিজে জল ঝরছে। তার মুখমণ্ডল ফ্যাকাশে। সাংঘাতিক বিপদগ্রস্ত না হলে এই বিপদ নিয়ে কেউ বাড়ির বাইরে বার হয় না। যুবকটি সসংকোচে বলে, অসময়ে বিরক্ত করার জন্য ক্ষমা চাইছি। হোমস সে কথায় কর্ণপাত না করে আসন ছেড়ে উঠে দাঁড়ায় এবং যুবকটির ভিজে ছাতা ও বর্ষাতি ঘরের হ্যাঙ্গারে টাঙিয়ে দেয়। শুধু হোমস যুবকটিকে একটি প্রশ্ন করেন, আপনি নিশ্চয়ই দক্ষিণ পশ্চিম দিক থেকে আসছেন? যুবকটি সসংকোচে জবাব দেয়, আজ্ঞে হ্যাঁ, হর্সহ্যাম থেকে আসছি। হোমস বললেন, আপনার জুতোর ডগায় যেভাবে খড়ি ও মাটি মিশে আছে তাতে আপনার আগমনের জায়গা স্পষ্ট হয়ে ওঠে। এবার বলুন। আচ্ছা, একটু আগুনের দিকে এগিয়ে বসুন। হ্যাঁ, এবার বলুন, আপনার জন্যে কি করতে পারি? যুবকটি নিজের নাম জন ওপেন্স শ বলে পরিচয় দেয়। তার এখানে আসার কারণ জানাবার আগে নিজেদের পরিবারের পরিচয় দিতে শুরু করল। জন ওপেন শয়ের ঠাকুরদার 2 ছেলে ছিল। জোসেফ হলো জন ওপেন শয়ের বাবা। এলিয়াস হলো তার কাকা। ঠাকুরদার কভেন্ট্রিতে একটা কারখানা ছিল। সে কারখানা বাবার হাতে পড়ে ফুলে ফেঁপে ওঠে, তাতে বিস্তর লাভ হতে থাকে। এ অবস্থায় মোটা টাকায় কারখানাটা বিক্রি করে বাবা ব্যবসা থেকে অবসর গ্রহণ করে। আমার কাকা এলিয়াসম অল্প বয়সে আমেরিকার ফ্লোরিডার চলে গিয়েছিল। সেখানে কৃষিকাজ করে বেশ পয়সা করেছিলেন। যুদ্ধের সময় তিনি জ্যাকসনের বাহিনীতে যোগদান করেন। পরে হুডের অধীনেও লড়াই করেন এবং শেষ পর্যন্ত কর্নেলের পদ পেয়েছিলেন। 1869 কি 70 সালে তিনি যুদ্ধের পর ফিরে হর্সহ্যামের কাছে সাসেংকে ছোটোখাটো বেশ কিছু জমি কেনেন। চাষবাস করে ভালো পয়সা উপার্জন করেন, কিন্তু মানুষ হিসেবে তিনি ছিলেন খুবই অদ্ভুত প্রকৃতির। যেমন ছিলেন হিংস্র, তেমনি ছিলেন রকচটা। একবার রেগে গেলে তাকে যা খুশি বলে দিতেন। তিনি অসামাজিকও ছিলেন, কারো সাথে মিশতেন না, এমনকি শহরে পর্যন্ত যেতেন না। একটা বিরাট বাগানের মধ্যে তার বাড়ি ছিল। বাগানের চারিদিকে ছিল ফাঁকা মাঠ। সেই মাঠে তিনি বেড়াতেন আর ব্যায়াম করতেন প্রচুর পরিমাণে। ব্র্যান্ডি ও ধূমপান করতেন। লোকজন এমনকি নিজের দাদা বা আত্মীয় স্বজনদের সঙ্গেও দেখা করত না। আমার ভাগ্য ভালো, তাই তিনি আমাকে বেশ পছন্দ করতেন এবং আমাকে তার কাছে রেখেছিলেন। 16 বছর বয়সেই সংসারের দায়িত্ব আর ব্যবসাপত্রের দায়িত্ব আমাকে দিয়ে কাকা নিশ্চিন্ত ছিলেন। তার শান্তি ব্যাঘাত না করে আমার যেখানে খুশি যাবার অধিকার ছিল। ছিল না শুধু ছাদের উপর একটা চিলে কোঠায় যাবার। সে ঘরটা সবসময় তালা দেওয়া থাকতো, কারো সেখানে ঢোকার অধিকার ছিল না। 1883 সালে মার্চ মাসের হঠাৎ একদিন একটা এনভেলাপ কাকার নামে আসে। ডাকঘরের ছাপ দেখে দেখি চিঠিটা ভারতবর্ষের পন্ডিচেরি থেকে এসেছে।
কাকা তো কারো সঙ্গে মেশেন না, যার যা পাওনাগণ্ডা তা নগদ টাকায় শোধ করে দেন। তাকে এত দূর থেকে কেই বা চিঠি লিখতে পারে? নানা রকম কৌতূহল মনে চেপে রেখে এনভেলপটা কাকাকে দিই। কাকা চিঠিটা পেয়ে খুব খুশি হয়নি তা তার মুখ দেখে বুঝতে পারলাম। চিঠিটার ডাকঘরের ছাপ দেখে কাকার মুখে চিন্তার রেখা ফুটে ওঠে। এনভেলপটা ছিঁড়ে ফেলার সঙ্গে সঙ্গে এনভেলপটার ভেতর থেকে 5টা কমলালেবুর বিচি টেবিলের উপর সশব্দে পড়ে। এনভেলপের ভেতরে কোনো চিঠি নেই, শুধুমাত্র যেখানে আঠা লাগাবার জায়গা সেখানে কিছু নিচে লাল কালি দিয়ে 3বার লেখা কে কে কে। অস্ফুট স্বরে তার গলা থেকে শোনা গেল, হায় ঈশ্বর, এবার আমার সমস্ত দুষ্কর্ম আমাকে গ্রাস করতে আসছে। কিছু বুঝতে না পেরে ব্যাপারটা জানার জন্যে কাকাকে প্রশ্ন করলে কাকা বললেন, বিপদ তার বাড়ির দোরগোড়ায় অপেক্ষা করছে। কথা বলতে বলতে কাকা টলতে টলতে নিজের বিছানায় শুয়ে পড়েন। কি করব ভেবে পাচ্ছিলাম না। এমন সময় দেখি কাকা একটা মরচে ধরা পুরনো তালার চাবি ও একটা ছোট পেতলের বাক্স নিয়ে চিলেকোঠা থেকে নেমে আসছেন। আমাকে সামনে দেখে কাকা আপন মনে বলে ওঠেন, ওরা যা খুশি করুক, আমি বাজিমাত করবই, কেউ আমাকে আটকাতে পারবে না। তারপর আমার দিকে তাকিয়ে কাকা বলল, মেরিকে বলো আজকে আর আমার ঘরে আগুন জ্বালাতে হবে, আর হর্সহ্যামের উকিল ফোর্ডহ্যামের কাছে লোক পাঠাও, তার সঙ্গে আমার বিশেষ দরকার আছে। কাকার সব আদেশই আমি পালন করি, তাই এই আদেশও পালন করলাম। যথাসময় উকিলবাবু এলেন। কাকা আমাকে ডাকলেন। সে সময় ঘরে গিয়ে দেখি ঘরে ফায়ারপ্লেসের আগুনে কিছু কাগজ পোড়ানো হচ্ছে। ফায়ারপ্লেসের পাশে কাকার হাতে দেখা সেই পেতলের ছোট বাস্কটা পড়ে আছে দেখলাম। আমাকে দেখে কাকা আমাকে তার কাছে নিয়ে বসে বলে, আমি চাই আমার সমস্ত বয়স সম্পত্তি তোমার বাবার নামে উইল করে দিতে। অবশ্য তোমার বাবার অবর্তমানে সেই সম্পত্তি তুমিই পাবে, তবে এখন তোমার কাজ হলো তুমি এই উকিলের সাক্ষী হবে। তবে এই প্রসঙ্গে একটা কথা বলতে চাই যে এ সম্পত্তি ভোগ দখল করাকালীন যদি কোনো ঘোরতর বিপদের সম্মুখীন হও, সেই বিপদ থেকে মুক্তি পাবার যদি কোনো পথ না থাকে, তাহলে নিজের জীবন বাঁচাবার জন্যে বিষয় আশয় শত্রুদের দিয়ে দিও, অযথা জীবনের ঝুঁকি নিও না। অবশ্য ও জাতীয় সম্পত্তির অংশীদার করতে আমারও খারাপ লাগছে, তবে আমি নিরুপায়। আর শোনো, উকিলবাবুর করা উইলে যেখানে যেখানে সই করার প্রয়োজন আছে সেখানে সেখানে উকিলবাবুর কথা মতো তুমি সই করে দাও। এরপর নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন মিস্টার হোমস যে আমার মনের অবস্থাটা কীরকম। অনেক চিন্তাভাবনা করেও কিছুতেই বুঝতে পারছি না এই বিষয় থেকে, এই বিপদ থেকে কাকাকে কিভাবে মুক্ত করব। সেদিনের পর থেকে কাকা আরও বেশি করে মানুষজনের কাছ থেকে নিজেকে আড়াল করে রাখেন। অধিকাংশ সময় নিজের ঘরের ভেতরে তালা চাবি লাগিয়ে শুয়ে বসে থাকেন মাত্রা ছাড়া মদে চুর হয়ে। একদিন দেখেছি নেশা কিংবা মানসিক যন্ত্রণাবশে ঘর থেকে ছিটকে বেরিয়ে আসে, হাতে খোলা রিভলভার নিয়ে বাগানে ছুটে বেড়াতে, বিড়বিড় করে বলতে, আমি কাউকে কেয়ার করি না। কেউ যদি ভেবে থাকে আমি ভয় পেয়েছি তাহলে সে ভুল করবে। আমি খাঁচার মধ্যে আবদ্ধ থাকার মানুষ নই। স্বয়ং শয়তানও আমাকে কায়দা করতে পারবে না। উত্তেজনা প্রশমিত হলে সে আবার আগের মতো ছুটে নিজের ঘরে ঢুকত, ভেতর থেকে ঘরের দরজা বন্ধ করত, কোনো সারা শব্দ ঘরের ভেতর থেকে বেরুত না। এরপরের ঘটনা অতি সংক্ষেপ। একদিন রাতে কাকা মত্ত অবস্থায় উত্তেজনাবশে নিজের ঘর থেকে বেরিয়ে ছুটতে বাগানের দিকে যায়। আমরা দুশ্চিন্তাগ্রস্ত হয়ে বাড়ির চাকর বাকরদের নিয়ে কাকাকে খুঁজতে বাগানে যাই। অনেক খোঁজাখুঁজির পর
মাত্র 2 ফুট গভীর একটা ছোট্ট ডোবার মধ্যে কাকার মুখ থুবড়ে পড়ে থাকতে দেখি। দেহে কোনো আঘাত বা ধস্তাধস্তির চিহ্ন ছিল না। বিচারে যদিও বিচারপতি কাকার অদ্ভুত আচরণের ব্যাপারটা আত্মহত্যা বলে রায় দিলেন, তবু আমি মনে প্রাণে ব্যাপারটা মেনে নিতে পারলাম না। উইলের বয়ান অনুযায়ী আমার বাবা বিষয় সম্পত্তি পায়। এবার মিস্টার হোমস একটু নড়ে চড়ে বসলেন, বললেন, আচ্ছা মিস্টার শ, কতদিনের পর আপনার কাকা মারা যান? শ বলল, চিঠিটা এসেছিল 1883 সালের 10ই মার্চ, আর ঠিক 7 সপ্তাহ পরে 2রা মে রাতে ঘটনা ঘটে। বেশ, তারপর কি হলো? হোমস বেশ মনোযোগ দিয়ে প্রশ্ন করেন। শ আবার শুরু করল, তার পরের ঘটনা হলো, বাবা সম্পত্তির মালিক হবার পর আমারই অনুরোধে কাকার সেই চিলেকোঠার দরজা খোলা হলো। ঘরে সেই আগের পেতলের বাস্কটা পাওয়া গেল, কিন্তু তার ভেতরে কোনো কাগজপত্র পাওয়া যায়নি। বাস্কটার ডালায় শুধু 3বার কে লেখা আছে। আমার মনে হয় কাকা জীবিত অবস্থায় বাস্কের কাগজগুলো নিশ্চয়ই ফায়ারপ্লেসে পুড়িয়ে ফেলেছিলেন। পেতলের বাস্ক ছাড়া আর কোনো গুরুত্বপূর্ণ কাগজপত্র পাওয়া যায়নি চিলেকোঠায়। আর যা পাওয়া গেছে তা হলো কাকার যুদ্ধে থাকাকালীন ডায়েরি ও ছেঁড়া কাগজপত্র। 1885 সালের 4 জানুয়ারির পর একদিন বাবার হাতে আগের মতো একটা এনভেলাপ আসে। তার ভেতরের আগের মতোই 5টা কমলালেবুর বিচি খাম খুলতেই মেঝের ছিটকে পড়ে। এনভেলাপের আঠা লাগানো জায়গায় নিচে 3বার কে 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 শব্দ লাল কালি দিয়ে লেখা। কাকার ঘটনাটা বাবা বিশ্বাস করে, কাজেই ব্যাপারটা বুজরুকি ও নেহাত ছেলে মানুষই ছাড়া আর কিছু ভাবতে পারেনি। এনভেলাপের মধ্যে লাল কালি দিয়ে লেখা 3বার কে দেখে আমার বুকের রক্ত হিম হয়ে যায়। কে লেখার নিচেই দেখতে পাই লেখা আছে, কাগজপত্র সূর্য ঘড়ির উপর রেখে দিও। সূর্য ঘড়ি ও কাকার পুড়িয়ে ফেলা কাগজপত্রের কথা সব বিস্তারে বাবাকে বলি। বাবা এবার মনে মনে সাহস পায়। বাবা ব্যাপারটাকে বিশেষ গুরুত্ব দিল না। আমি কিন্তু বাবার মতো ব্যাপারটাকে লঘু করে দেখতে পারিনি। পুলিশের সাহায্যের কথা বলি, বাবা রাজি হয় না। চিঠি পাবার দিন 3 পরে বাবা তার বন্ধু মেজর ফ্রিবডির সঙ্গে পোর্ট ডাউন হিলের দুর্গে দেখা করতে রওনা হয়। আমি মনে মনে শান্তি পাই, কারণ এরকম পরিস্থিতিতে বাবা যতই এখান থেকে দূরে থাকে ততই মঙ্গল। আমার অনুমান কিন্তু ঠিক হলো না। বাবা পোর্ট ডাউন হিলের দুর্গে রওনা হবার 2য় দিন পরেই মেজর ফ্রিবডি আমাকে টেলিগ্রাম পাঠায়। টেলিগ্রাম পাওয়া মাত্র আমি যেন পোর্ট ডাউন হিলের দুর্গে পৌঁছই। সেখানে পৌঁছে জানতে পারি যে পোর্ট ডাউন হিলের এলোমেলো কোনো এক পাথরের ফাঁদে পড়ে বাবার মাথাটা থেতলে গেছে। এখনও তার শ্বাস প্রশ্বাস বইছে, কখন কি হয় বলা যায় না। আমি হতভম্ব হয়ে গেলাম, কিছুতেই বুঝতে পারলাম না এই সব ঘটনার প্রবৃত্ত তথ্য। বাবা মারা গেলেন, ফলে সমস্ত সম্পত্তির মালিক হলাম আমি। বাবার মৃত্যুর পর 2 বছর কেটে গেছে, সেরকম কোনো বিপদের আভাস আর পাইনি। ভাবলাম আমাদের বংশের 2জনের প্রাণ নিয়ে বোধ হয় আমাদের বংশের কালিমা ঘুচে গেছে, আর কোনো বিপদ আসার সম্ভাবনা নেই। কিন্তু গতকাল আমার নামে ঠিক সেরকমই একটা এনভেলাপ এসেছে। ওপেন শ পকেট থেকে একটা এনভেলাপ বের করে এবং এনভেলাপের ভেতর থেকে কমলালেবুর 5টা বিচি হোমসের টেবিলের উপর রাখে। খামের ভেতরে 3বার কে লেখাটার নিচে লেখা কাগজপত্রগুলো সূর্যঘড়ির উপর রেখে দিও। শ লেখাটা হোমসকে দেখিয়ে বলে, কাকা ও বাবার মতো আমার জীবনও শেষ হয়ে এসেছে। কী যে করব কিছুই বুঝে উঠতে পারছি না, ভীষণ অসহায় বোধ করছি। পুলিশের কাছে গেছিলাম, পুলিশ ব্যাপারটা হেসেই উড়িয়ে দিল।
পুলিশ মন্তব্য করল, কাকা ও বাবার মৃত্যু আত্মহত্যা ছাড়া আর কিছুই নয়। সেই মৃত্যুর সঙ্গে এই জাতীয় হাস্যকর চিঠির কোনো সম্বন্ধ নেই। পুলিশের মন্তব্য শুনে শার্লক হোমস প্রচণ্ড রেগে গিয়ে বলেন, পুলিশের কাছেই যখন গেছেন তখন আমার কাছে কেন? এতে অনেক দেরি হয়ে গেছে। অনেক আগেই আমাদের কাজ শুরু করা উচিত ছিল। আচ্ছা মিস্টার শ, এমন কোনো সামান্য খুঁটিনাটি প্রমাণ আছে যার সূত্রে আমরা এগোতে পারি? জন ওপেনশ নিজের পকেট হাতড়ে একটা নীল রং এর কাগজ বের করে হোমসের টেবিলে রেখে বলে, কাকা যেসব কাগজ পুড়িয়েছিল সেগুলোর ভেতর থেকে প্রায় অক্ষত অবস্থায় এই কাগজটা আমি পেয়েছিলাম। অবশ্য কাগজের লেখাটা আমার কাকার বলে আমার ধারণা। জন ওপেনশর হাত থেকে নীল কাগজটা হোমস নিয়ে ভালো করে দেখতে লাগল। তাতে লেখা আছে 4 মার্চ হাডসন এসেছিল। সেই একই মতো 7 ম্যাকাউলি, প্যারামোর আর সেন্ট অগাস্টিনের সোয়েন বিচি পাঠানো হলো। 9 ম্যাকাউনি সরে গেছে, 10 জুন সোয়েন সরে গেছে, 12ই প্যারামোরকে দেখতে গিয়েছিলাম। সব ঠিক আছে, ধন্যবাদ। হোমস কাগজটা ভাঁজ করে ফিরিয়ে দিতে বললেন, কিছুতেই আর এক মুহূর্তও সময় নষ্ট করব না। আপনি আমাকে যা যা করলেন তা আলোচনা করার সময়টুকুও পর্যন্ত আমাদের হাতে নেই। এক্ষুনি আপনাকে বাড়ি ফিরে গিয়ে কাজে লাগতে হবে। বাড়িতে ফিরে সেই পেতলের বাস্কটার ভেতরে এই কাগজটা রাখতে হবে। সঙ্গে একটা চিঠি লিখবেন যে এই কাগজটা ছাড়া বাকি কাগজ আপনার কাকা পুড়িয়ে ফেলেছে। অবশ্য কথাগুলো এমন কায়দা করে লিখবেন যে যাকে লিখছেন তিনি যেন বিশ্বাস করেন। তারপর পেতলের বাস্কটা সূর্যঘড়ির উপরে রেখে আসতে হবে। জন ওপেনশ হোমসের কাছ থেকে বিদায় নিয়ে প্রচণ্ড জলোচ্ছ্বাসের মধ্যে রাস্তায় নেমে পড়ে। আর শার্লক হোমস বইয়ের তাক থেকে কে শব্দ বিশিষ্ট বইটি নিয়ে আপন মনে বলতে থাকে, প্রথম চিঠি এসেছিল ভারতের পন্ডিচেরি থেকে, দ্বিতীয় চিঠি ডান্ডি থেকে, তৃতীয় চিঠি এলো পূর্ব লন্ডন থেকে। তাহলে দেখা যাচ্ছে তারাই বিভিন্ন জায়গায় দলের পরিকল্পনা মতো কাজ করে বেড়াচ্ছে। কথা বলতে বলতে হোমস হঠাৎ চুপ হয়ে গেলেন। বইয়ের পাতায় মনোনিবেশ করে কিছুক্ষণ বাদে ওয়াটসনকে বললেন, আচ্ছা ওয়াটসন, তুমি কি কখনো ক্লু ক্ল্যান এর নাম শোনেননি? ওয়াটসন বললেন, কই না তো। শার্লক হোমস বইয়ের পাতায় দৃষ্টি স্থির রেখে বলে, বন্দুকের গুলি ছোঁড়ার শব্দের সঙ্গে সামঞ্জস্য রেখে এই সংস্থার নাম রাখা হয়েছে। এই ভয়ঙ্কর সমিতি প্রতিষ্ঠিত হয়েছিল গৃহযুদ্ধের পর। এর মধ্যে অধিকাংশ সদস্যই হলো প্রাক্তন সৈনিক। ক্রমে এদের শাখা টেনেসি, লুইসিয়ানা, উত্তর ও দক্ষিণ ক্যারোলাইনা, জর্জিয়া ও ফ্লোরিডা অঞ্চলে গড়ে উঠেছিল। এদের উদ্দেশ্য ছিল রাজনৈতিক মতাবলম্বী মানুষদের আশা চরিতার্থ করা। এদের মতে বিরুদ্ধে যারা যেত তাদের একমাত্র শাস্তি হতো মৃত্যু। অবশ্য কঠিন শাস্তি দেবার আগে এরা অদ্ভুতভাবে চিহ্নিত ব্যক্তিকে সজাগ করে দিত। কখনো তারা 5টি কমলালেবু পাঠাতো, কখনো বা ওক গাছের পাতা পাঠাতো, তা না হলে গোটা কয়েক তরমুজের বিচি পাঠাতো। এদের দ্বারা চিহ্নিত ব্যক্তি যদি চতুর হতো তাহলে সে দেশ ছেড়ে অন্য কোথাও আত্মগোপন করে জীবন বাঁচাতো। যারা গোয়ার প্রকৃতির তারা কিছুতেই এদের হাত থেকে রেহাই পেত না। অবশ্য 1869 সালে হঠাৎ এই দলটা ভেঙে যায়। এবার লক্ষ্য করার বিষয় হলো, যে সময় জন ওপেনশর কাকা আমেরিকা ছেড়ে আসে ঠিক সে সময়ই এই দলটা ভেঙে যায়। আর কিছু সংস্থার মূল্যবান কাগজপত্র জন ওপেনশয়ের কাকার পক্ষে সরিয়ে ফেলা সম্ভব নয়। সে কারণেই এদের বংশের উপরে কালো ছায়া নেমে এসেছে। পরের দিন সকালে ওয়াটসনের আগেই হোমস প্রাতরাশ সারতে সারতে বললেন, আজ সারাদিন জন ওপেনশ এর কেসটা দিয়ে দৌড়ঝাঁপ করতে হবে, কাজেই একটু বেশি এর খেয়ে নিচ্ছি।
শার্লক হোমস যখন কফিতে শেষ চুমুক দিচ্ছিলেন, তখন ওয়াটসন খবরের কাগজটা হোমসের দিকে এগিয়ে দিতে দিতে বললেন, জন ওপেনশ আর ইহজগতে নেই। হোমস একটানে কাগজটা নিয়ে বেশ জোরে জোরে পড়তে থাকে। গতকাল রাত 9টা থেকে 10টার মধ্যে এইচ ডিভিশনের পুলিশ কনস্টেবল কুক ওয়াটারলু ব্রিজের কাছে পাহারা থাকাকালীন হঠাৎ এক আর্তনাদ ও জলে কিছু পড়ার শব্দ শুনতে পায়। প্রচণ্ড ঝোড়ো আবহাওয়া ও নিশ্ছিদ্র অন্ধকারের জন্যে প্রথমে সঠিকভাবে কিছু বুঝতে পারে না পুলিশটি। তবে রাস্তার জন্য কয়েক পথচারীকে নিয়ে জলে পড়ে যাওয়া বিপদসূচক ঘণ্টা বাজায়। পরে জলপুলিশ নদী থেকে একটি যুবকের মৃতদেহ উদ্ধার করে। তার পকেট থেকে একটা কার্ডে তার নাম জন ওপেনশ বলে জানা যায়। নদীর পাড় দিয়ে তাড়াহুড়ো করে ট্রেন ধরতে যাওয়ার সময় হয়তো সে পা হড়কে জলে পড়ে যায়, ফলে তার মৃত্যু হয়। কাগজের সংবাদটুকু পড়া শেষ করে হোমস অস্বাভাবিকভাবে উত্তেজিত হয়ে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায়। অস্থিরভাবে পায়চারি করে, দাঁতে দাঁত চেপে বলে, একটি অসহায় যুবককে যেভাবে হত্যা করা হয়েছে তার বদলা আমি নেবই। কিছুতেই ওরা আমার হাত থেকে রক্ষা পাবে না। কয়েক মিনিটের মধ্যে হোমস নিজেকে প্রস্তুত করে নিয়ে প্রায় ছুটে ফ্ল্যাট থেকে বেরিয়ে যায়। ওয়াটসন সারাদিন ডাক্তারি করা শেষ করে সন্ধ্যাবেলা হোমসের বেকার স্ট্রিটের ফ্ল্যাটে আসেন। তখনও পর্যন্ত হোমস ফেরেনি। তার জন্য অপেক্ষা করতে থাকে ওয়াটসন। রাত প্রায় 10টা নাগাদ বিবর্ণ ও বিধ্বস্ত অবস্থায় সে ফিরে আসে। কোনো কথা না বলে প্রথমে আলমারি খুলে একটা রুটি ভালো করে জলে ভিজিয়ে মুখে ঢুকিয়ে দেয়। গোগ্রাসে গিলতে থাকে। ওয়াটসনের কৌতূহলী দৃষ্টি দেখে হোমসের খেয়াল হয়। তিনি বলেন, সকালে খাবার পর সারাদিন আর পেটে কিছু পড়েনি। সমস্ত দিন পায়ে চাকা বেঁধে ঘুরতে হয়েছে। ওয়াটসন প্রশ্ন করলেন, কতটা এগোলো? হোমস বললেন, শয়তানগুলো প্রায় সকলেই হাতের মুঠো এসেছে। এবার আস্তে আস্তে অসহায় জন ওপেনশয়ের হত্যার প্রতিশোধ নেব। কথা বলতে বলতে হোমস আলমারি থেকে একটা গোটা কমলালেবু বার করে। সেই কমলালেবুটা ছাড়িয়ে তার ভেতরের থেকে বিচিগুলো বার করে ফেলে, আর ওই বিচিগুলোর মধ্যে থেকে হৃষ্টপুষ্ট 5টা বিচি একটা খামে রাখে। খামের ভেতরের ভাঁজে তে কা কে সা হো শব্দ কয়টি লিখে আঠা দিয়ে খামটা বন্ধ করে দেয়। খামের উপরে ঠিকানা হিসেবে লেখেন, ক্যাপ্টেন জেমস কালহাউন, লোন স্টার জাহাজ, স্যাভানা, জর্জিয়া। খামটা ঠিকঠাক করে হোমস একটু মুচকি হেসে বলেন, এই চিঠিটা নাটের গুরুর হাতে পড়লে জন ওপেনশর মতো তারও রাতের ঘুম ছুটে যাবে। তারপর ও আসবে হাতের মুঠোয়, আর তারপরের লোকগুলোকে হাত করতে সময় লাগবে না। এরপর শার্লক হোমস জাহাজ খাটায় খবর নিতে ব্যস্ত থাকেন। অ্যালবার্ট ডাক থেকে খবর আসে, সকালে জোয়ারের সময় লোন স্টার জাহাজ স্যাভানায় চলে গেছে। গ্রেভসেন্ট থেকে খবর আসে যে অল্প সময় আগে লোন স্টার জাহাজ বন্দর ছেড়ে গেছে। তারপরে লোন স্টারের আর কোনো খবর বন্দর থেকে পাওয়া যায় না, কারণ নিরক্ষরেখার ওপরে এমন ঝড়ের প্রকোপ বাড়ে যে অনেক জাহাজই হারিয়ে যায়। বেশ কিছুদিন পরে অতলান্তিক মহাসাগরের কিছু দূরে একটা ভাঙাচোরা জাহাজের হালের কাঠামো জলের উপরে ভাসতে দেখা যায়। সেই হালের কাঠের উপর LS অর্থাৎ লোন স্টার নাম খোদাই করা ছিল। এর চেয়ে বেশি আর কোনো সংবাদ শার্লক হোমস শেষ পর্যন্ত সংগ্রহ করতে পারেননি।